কবিতা বেকারের চিঠি লিখেছেন মণিভূষণ ভট্টাচার্য। আমার বয়স যে বছর 21 পূর্ণ হলো, ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা টাকা খুপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি, তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার মন আকুল হয়ে উঠেছিল। কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্ত বসে শুয়ে বেড়ার পুকুর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। না, আমি ভোট বয়কট করিনি, ভোট আমাকে বয়কট করেছে। কারণ আমার বয়স 31। 30 বছর বয়সের পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। তাই যে সরকার আমায় চাকরি দেবে না, সেই সরকার গঠনের জন্য আমার গায়ে পুলক লাগে, চোখে লাগায় ঘনায় ঘোর, এরকম আশা করা যায় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স 5 বছর শিথিলযোগ্য, কিন্তু আমার ক্ষেত্রে সেই বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত। অজ্ঞতা সরকারি চাকরি পাওয়ার আর একটাই উপায় আছে মাত্র, সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা। কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ, যদিও আমার চোখের উপর আপনাদের অনৈপচীন লীলাময় জীবন খোলা আছে, তথাপি আমি জালিয়াত হতে পারবো না। কারণ আমার বাবা সৎ ছিলেন। এই গঞ্জের ন্যাড়া ছাতির তলায় কাঁচা পাকা চুলে, পুরু কাঁচের চশমা চোখে যে বৃদ্ধটি কুঁজো হয়ে মানধাতার আমলের একটা টাইপ মেশিনে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্ন দাতার যুবকদের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন। কিন্তু একদিন ভোর দুপুরে তার বুকের বাঁদিকের লচ্ছরের টাইপ মেশিনটা বিগড়ে গেল। সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম। কার্বাইডে পাকানো চালানি বর্তমান কলার রং যদিও বোম্বের অভিনেত্রীদের চটকেও হার মানায়, তবু কিন্তু অতিশয় অখাদ্য। তাই এর ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো। পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চোঁ চোঁ করে সুমিষ্ট জল টেনে নিত, তখন সেই পায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের নিরবিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম। তারপর ডাবের খোসাটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমৃদণ্ডী বুদ্ধিজীবীদের মতো ভেতরে শ্বাস আছে কি না। তারপর চিরুনি, ব্লাউজ, ধূপকাঠি, চাল, তরমুজ, হুঁশিয়ারি মাল এবং এমনকি ধূর্ত নেতা পুত্রমন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে, ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাড়িয়ে গেলাম। কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে ছিল না। তাই প্রায় বিনা চিকিৎসায় আমার মা মারা গেলেন। আমাদের এখানে গত 20 বছরে 8খানা হসপিটাল হয়েছে, বাকি 8খানা আর হবে না। কারণ প্রধান রাজনৈতিক দলের অধিকাংশ নেতাই ডাক্তার এবং তাদের নার্সিংহোম আছে। রোজ ভোরবেলায় 4টায় উঠে আমি যখন বস্তি গণতান্ত্রিক খাটা পায়খানা লাইন দিতাম, তখন আমার মা নিজের হাতে দেওয়া খুঁটে জ্বালিয়ে আমায় চা করে দিতেন। সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ধোঁয়াতে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো। দিদির মৃতদেহ দড়ি কেটে নামানোর পর থেকে মা একদম চুপ হয়ে গেছিলেন। যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল, কিন্তু ভালো ছিল। কিন্তু দারিদ্র তাকে মহান করেনি, খ্রিস্টের সম্মানও দেয়নি।
একজন চড়া কারবারি শ্রমিক নেতার আর কাটিতে পরিণত হয়েছিল। সেই নেতাকে মহিলা সরবরাহ করত। সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল, মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল, কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল, পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সংযোগগুলো একটা সূক্ষ্ম যোগাযোগ হয়ে একটা গেট বেঁধে একটা শক্ত নাইলনের জমি হয়ে আমার দিদির গলায় ফাঁস লাগিয়েছিল। চাকরি আমারও হতো। আমি যদি ওই জেলার সকল ছাত্রদের মধ্যে মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম, তাহলে হয়তো আমার বরাত খুলে যেত। অথবা আমার বন্ধুদের মতো যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরো রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে, আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম, তাহলে হয়তো আমার গলায় বাদামের ছুরির বদলে নেকটাই ঝুলত। গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে বাদামি দুটি চোখের শূন্য দৃষ্টি আর একটা অকেজো টায়ার মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছুই রেখে যেতে পারেননি। এবছরের জীবনের শেষ ভোট দিয়ে আমার মা চলে গেলেন, ভারতবর্ষ পড়ে রইল। আর আমার কোনো দায় নেই, যেহেতু আজকের দর্শন আগামী দিনের সংস্কার মাত্র। তাই আমি যদি এখন সন্ন্যাসী হয়ে যাই, তাহলে বন্ধুরা বলবে পালিয়ে গেল। বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে, আমি যদি সেখানে ভাতের জন্য ঢুকে পড়ি, তাহলে তারা বলবে বেটা গুপ্তচর। আর যদি আত্মহত্যা করি, তাহলে কাপুরুষ। আর যদি সোজাসুজি প্রতিবাদ করি, তাহলে আপনারা এই রাজনৈতিক দলের নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের নৈশ পাহাড়ের পাড়ায় ঢুকে মাঝরাতে নকশাল বলে চেঁচিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেবেন। আর তেমন বেগতিক দেখলে আপনার সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে। এতদিন আমি চাকরি খুঁজেছি, কিন্তু পাইনি। আজ ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব। আমরা যারা বেকার, আধা বেকার, ভবঘুরে, বাউন্ডুলে ভিখিরি, যাদের জমিতে খাটে কিন্তু যাদের জমি নেই, যারা বাড়ি বানায় কিন্তু যাদের বাড়ি নেই, যারা শহরের আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই, যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্থা করে চালান করে দেয়, যারা কোনোদিন ভালো জামা পরেনি, শরবত খায়নি, বেড়াতে গিয়ে পর্বতমালা স্তব্ধ নৈশক্ত ও মাহাত্ম্যকে স্পর্শ করেনি, যারা জন্মায় আর খাটে আর মরে, যারা পিপিলিকার মতো, পোকা মাকড়ের মতো, ঝরা পাতার মতো রাত্রে ঝরে পড়ে যায়, তাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বড় মঞ্চে উঠে আপনার বক্তৃতা দেন। আর আপনারা আগামী দিনে এই ভারতবর্ষের, এই পৃথিবীর যারা আজগত মালিক, আমি তাদেরই মতন একজন হয়ে এই জংশন স্টেশনে বসে বাদাম বেচে যাচ্ছি। কসাইয়ের বাঁ হাতের বুড়ো আঙুলের মতো আমাদের জীবন যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ। আর শুকনো খোসা উড়ে যায় বাতাসে, আর বাতাসের সঙ্গে আকাশে স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন। সেই আগুনের সামনে বসে আছেন আমার মা, আমার বিশ্ব জননী। না, বিপ্লব শব্দটি শুনলে আমার মনে আপনাদের মতো কম্প দিয়ে জ্বর আসে না। নমস্কার।